আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। আজকের সেশনে কি রয়েছে? আমাদের জীবন বিজ্ঞানের একদম অভিযোজন। এর আগে আমরা অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় অর্থাৎ জীবন বিজ্ঞানের 4th চ্যাপ্টার, সেখানে কি রয়েছে পুরোপুরি বিষয়ে ধারণা আমরা করে নিয়েছি। তো আজকের সেশনে বেশি কথা না বলে আমরা অভিযোজন স্টার্ট করব। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখলে অনেকটা ইজি লাগবে। এটা একটা সিরিজ চলছে যেখানে জীবনবিজ্ঞানের প্রত্যেকটি পরপর চলে আসবে, তাই তোমরা চেষ্টা করবে পরপর ভিডিওগুলোকে দেখার, নয়তো কিন্তু এলোমেলো বিষয়টা হয়ে যাবে। ক্লিয়ার? যারা প্রথম থেকে দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা আজকে যুক্ত হচ্ছ তারা অবশ্যই দেখে নাও, এর আগের ভিডিওটাও দেখে নেবে, কারণ আমাদের হাতে সময় নেই। তো চলো লেটস স্টার্ট। দেখো, অভিযোজন কাকে বলে বোঝার আগে আমরা আচরণ কি বুঝবো। মানে মানুষ বা জীব যা করে তাই তার আচরণ। কি বললাম? জীব যা করে তাই তার আচরণ। এখন জীব যা করে মানে কি স্যার? একটু ভালো করে বলুন, জীবন বিজ্ঞান তো। দেখো, পরিবেশের কোনো ইঙ্গিত, কি বললাম? পরিবেশের কোনো ইঙ্গিত বা উদ্দীপক বা অন্য কোনো জীবের ক্রিয়া, কি বললাম? পরিবেশের কোনো ইঙ্গিত, কোনো উদ্দীপক বা অন্য কোনো জীবের ক্রিয়া যখন তোমাকে বা আমাদেরকে বা অন্য কোনো জীবকে প্রভাবিত করে এবং সে এই প্রভাবের ফলে কিছু করে, সেটাকেই আমরা কি বলছি? আচরণ। যেমন কি, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা কুকুর তাড়া করলো, তুমি কি করবে? ছুটবে বা পালাবে, আর কেউ নয়তো দাঁড়িয়ে থাকবে, কেউ একটা ঢিল দূরে ছুঁড়বে। এই যে ঘটনাটা ঘটল, পরিবেশের ইঙ্গিত, কোনো উদ্দীপক বা অন্য কোনো জীবের ক্রিয়া, এর পর তুমি যা করবে এটাই তোমার আচরণ। ক্লিয়ার করতে পারলাম? এখন আমাদের এই আচরণকে নিয়ন্ত্রণ কে করছে? আমাদের স্নায়ুতন্ত্র। কে? আমাদের স্নায়ুতন্ত্র। অর্থাৎ আমরা যা কাজ করছি তা কার নিয়ন্ত্রণের অধীনে করছি? স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণের অধীনে করছি। তাহলে এখন আমরা বলতে পারি যে পরিবেশের কোনো ইঙ্গিত বা উদ্দীপকের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে কোনো একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণের অধীনে যে ক্রিয়া করে সেটাই আচরণ। অর্থাৎ জীব যা করে তাই হলো আচরণ। এতটুকু ক্লিয়ার? এবার আমরা পড়ব অভিযোজন কাকে বলে। আগের ভিডিওতে ক্লিয়ার করেছি, তবুও এই ভিডিওতেও বলবো। দেখো, কোনো একটি নির্দিষ্ট পরিবেশে, সকলেই একটি নির্দিষ্ট পরিবেশে বসবাস করে। এই নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য, অর্থাৎ নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এবং বংশ পরম্পরায় এই অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে হবে, তাই জনন অর্থাৎ বংশবৃদ্ধির প্রয়োজন। ক্লিয়ার? তাহলে কোনো একটি নির্দিষ্ট পরিবেশে অস্তিত্ব রক্ষা ও জননের জন্য, কোনো একটি নির্দিষ্ট পরিবেশে অস্তিত্ব রক্ষা ও জননের জন্য, এতটুকু বলে থামো, বিষয়টাকে বোঝো, তারপর আবার এগো। কী রয়েছে? পরিবেশের সঙ্গে, কারণ পরিবর্তনশীল পরিবেশ, পরিবেশ সবসময় কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাই পরিবেশের পরিবর্তনের সঙ্গে কি করতে হবে? আমাদেরকে সাযুজ্য বজায় রাখতে হবে। পরিবেশ যেমন পরিবর্তন হবে আমরাও নিজেদের মধ্যে পরিবর্তন করব। ক্লিয়ার? পরিবেশের পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় কাজ, আচরণের পরিবর্তনকে অভিযোজন বলে। স্যার একদম জল, আর একবার বলে দিন আর বলতে হবে না, একদম জল হয়ে যাবে। কোনো একটি নির্দিষ্ট পরিবেশে
অস্তিত্ব রক্ষা ও জননের জন্য। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে বা পরিবেশের পরিবর্তনের সঙ্গে, আমি বলি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে, থামলাম, জীবের আকার, শারীরবৃত্তীয় কাজ আর আচরণের পরিবর্তনকে স্যার অভিযোজন বলে। গল্প শেষ। এরপর দেখো, এই অভিযোজন কিন্তু একদিনের ঘটনা নয়, বহু বছর ধরে এই জীব দেহে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এই বৈশিষ্ট্যটা তাদের যে প্রজাতি তার মধ্যে চলে আসে। ক্লিয়ার? একবারে ক্যাকটাস তার সমস্ত পাতা কাঁটায় রূপান্তর করেনি, এটা ধীরে 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 হয়েছে। আর এখন সমস্ত ক্যাকটাস জাতীয় গাছের পাতা কাঁটায় রূপান্তর হয়ে গেছে। এর অর্থ কি? যে একদিনে অভিযোজন হয় না, বহু বছর ধরে এই অভিযোজন অর্থাৎ পরিবর্তন হতে হতে তারপর আমরা লক্ষ্য করি। ক্লিয়ার? এখন বিষয়গুলোতে আসি। প্রথমে কি রয়েছে? অঙ্গ সংস্থানগত অভিযোজন। এখানে কি কি রয়েছে? ক্যাকটাস, পটকা আর পায়রার বায়ুথলি। ক্লিয়ার? আর শারীরবৃত্তীয় অভিযোজন কি কি রয়েছে? সুন্দরী আর উট। ক্লিয়ার হয়েছে? আর আচরণগত অভিযোজনে কি কি রয়েছে? শিম্পাঞ্জি আর মৌমাছি। ক্লিয়ার হয়েছে? এবার প্রত্যেকটি টপিক আমরা ধীরে ধীরে বুঝবো, অবশ্যই নোটস সাথে থাকবে। তো চলো স্টার্ট করি। দেখো, প্রথমে কি রয়েছে? অঙ্গ সংস্থানগত অভিযোজন। অঙ্গ সংস্থানগত অভিযোজন কাকে বলে? ভালো করে বুঝবে। পরিবেশে বেঁচে থাকার জন্য, পরিবেশে বেঁচে থাকার জন্য বাহ্যিক বা অভ্যন্তরীণ, বাহ্যিক মানে বাইরে আর অভ্যন্তরীণ মানে ভিতরে, তাহলে কোনো জীব বা উদ্ভিদ তার বাইরে এবং ভিতরে গঠনের সুবিধাজনক উন্নত ও স্থায়ী পরিবর্তনকে বলে অঙ্গ সংস্থানগত অভিযোজন। মানে কোনো পরিবেশে বেঁচে থাকার জন্য বাইরে এবং ভিতরে বিভিন্ন সুবিধার জন্য এবং উন্নত হওয়ার জন্য, উন্নত মানে কি? এই পরিবেশে আমাদের বাঁচতে অসুবিধা হচ্ছে, একটু উন্নতি করি, মানে আমাদের শরীরে বা শরীরের বাইরে যদি আমাদের বিষয়গুলোকে, এই শরীরের বিভিন্ন অঙ্গকে যদি উন্নত করতে পারি এবং তা যেন স্থায়ী হয়, এরকম না আজকের জন্য করলাম কালকে শেষ, এটা যেন স্থায়ী হয়, এই স্থায়ী পরিবর্তনকে অঙ্গ সংস্থানগত অভিযোজন বলে। পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের বাইরে ও ভেতরে বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনের সুবিধাজনক উন্নত ও স্থায়ী পরিবর্তনকে বলে অঙ্গ সংস্থানগত অভিযোজন। প্রথমেই কি রয়েছে? ক্যাকটাসের অভিযোজন। প্রথমত আমাদেরকে জানতে হবে যে ক্যাকটাস কোথায় জন্মায়। ক্লিয়ার? ভালো করে দেখো, মরু বা শুষ্ক অঞ্চলে অভিযোজিত উদ্ভিদ বলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে কি বলা হয়? জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট। এখন মনে কিভাবে রাখবো স্যার? ক্যাকটাসকে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলা হয়, ইংরাজিতে জেরোফাইট আর বাংলাতে জাঙ্গল উদ্ভিদ। দেখো, ভেবে নাও তুমি কখনো জঙ্গল দিয়ে যাচ্ছ, এবার ক্যাকটাস জাতীয় কোনো উদ্ভিদে তোমার হাত লেগে গেল বা পা লেগে গেল, তখন কি হবে? তার কাঁটা ফুটবে, অর্থাৎ তখন তুমি গান করবে, जोर का झटका हाय जोरों से लगा, তাই তো? জোর কা ঝটকা হায় জোরো সে লাগা, অর্থাৎ জোর কা ঝটকা। জোর কা ঝটকা মানে জেরো ফাইট, জেরো ফাইট, জোর কা ঝটকা জেরো ফাইট, কাঁটা। ক্লিয়ার? জোরে লাগলো কাঁটা, জেরো ফাইট। ক্লিয়ার? জোর কা ঝটকা হয়ে গেল। তাহলে জাঙ্গল উদ্ভিদ, আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, ক্যাকটাস একটা কাঁটা আমার পায়ে গিথে গেল, অর্থাৎ জোর কা ঝটকা, অর্থাৎ জেরো ফাইট। ক্লিয়ার হয়ে গেছে? এখন প্রশ্ন হচ্ছে, ক্যাকটাস এই মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে বেঁচে থাকার জন্য কি কি কৌশল
আয়ত্ত করেছে। প্রথম ভালো করে বুঝবে, যেহেতু সেখানে জল নেই, মানে জল কম আছে, তাই পাতাগুলোকে কাঁটায় রূপান্তর করেছে প্রথম। এছাড়া কি রয়েছে, তাদের পাতার আকৃতি আস্তে 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 ছোট হয়েছে। ক্লিয়ার হলো? আর কি করেছে, পাতার সংখ্যা কমিয়ে দিয়েছে। এখন তোমাদের প্রশ্ন, কেন স্যার পাতার এত পরিবর্তন? পাতা সংখ্যায় কমে গেল, পাতার আকার কমে গেল, মানে ছোট সাইজের হয়ে গেল, আর পাতা কাঁটায় পরিবর্তন হয়ে গেল। তার কারণ এই পাতার সাহায্যে যাতে বাষ্পমোচন না হয়ে যায়, অর্থাৎ জল শরীর থেকে যাতে বেরিয়ে না যায়, অর্থাৎ ক্যাকটাস যেটুকু জল সংগ্রহ করছে সেটা যেন তার শরীরেই থাকে, বাইরে যেন না যায়। এর জন্য পাতার বিভিন্ন পরিবর্তন হলো, বা তার অঙ্গ সংস্থানগত পরিবর্তন করলো। ক্লিয়ার হলো একটা। এছাড়া আর কি রয়েছে, এই কাঁটা তাকে অন্যান্য বিভিন্ন প্রাণীর থেকে রক্ষা করে, অর্থাৎ আত্মরক্ষারও কাজে লাগে ক্যাকটাসের কাঁটা। ক্লিয়ার হয়েছে? হাই জোরসে লাগা। আর আর স্যার কি রয়েছে, আরও রয়েছে, ভালো করে বুঝবে বিষয়টা। এবার পাতা যখন ছোট হচ্ছে, মানে কি জল যাতে না বেরিয়ে যায়, এখন জলটা তো পেতে হবে। এই জল কোথা থেকে পাবে? মাটির নিচে থেকে। কিন্তু মরুভূমিতে তো খুব সহজে জল পাওয়া যায় না, তাই এর মূল অনেক নিচে চলে যায়, মানে অনেক গভীরে চলে যায়। তাহলে মূল সুগঠিত এবং অনেক গভীরে চলে যায়। ক্লিয়ার করতে পারলাম? অবশ্যই দেখাবো কিভাবে আমরা লিখব, অর্থাৎ কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখব সেটাও দেখাচ্ছি। তাহলে এক, মূলের পরিবর্তন হয়েছে, পাতার পরিবর্তন হয়েছে, এছাড়া কাণ্ডেরও পরিবর্তন হয়েছে। এখন কথা হচ্ছে, পাতা যদি ছোট হয়, সালোক সংশ্লেষ কী করে করবে? তাদের এই কাণ্ডটা সবুজ, এবং সবুজ হওয়ার জন্য ক্লোরোফিল আছে, এবং ক্যাকটাসকে সালোক সংশ্লেষে সাহায্য করে। এছাড়া এই কাণ্ডগুলো চ্যাপ্টা এবং রসালো, যাতে তারা জল সংরক্ষণ করতে পারে। এছাড়া আর কি রয়েছে, এদের পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র মানে পাতায় যে ছোট 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 ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো আস্তে আস্তে কি হয়েছে, মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা হয়েছে। মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা হয়েছে, যাতে এই ছিদ্র দিয়ে জল বাইরে না বেরিয়ে যায়। আশা করছি ক্যাকটাস কমপ্লিট। যে পাতা রূপান্তর হয়েছে, কাণ্ড রূপান্তর হয়েছে, আর মূলের কাজের পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? পাতা, কাণ্ড আর মূল, এই তিনটি পয়েন্ট লিখতে পারলেই আমাদের নাম্বার ইজিলি পেয়ে যাব। এখন আমরা একটু ক্যাকটাসেরেস থেকে তার এই অভিযোজনের গল্পটা শুনে নিই। দেখো, তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। অর্থাৎ তোমাদের স্যার আমাকে একবার ফোন করেছেন, আমি একদম তোমাদের রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় এসে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, আমি হচ্ছি জাঙ্গল উদ্ভিদ, অর্থাৎ আমি মরুভূমিতে থাকি। মরুভূমিতে থাকাকালীন আমার প্রচুর অসুবিধা হচ্ছিল, এই জন্য আমি দীর্ঘ সময় কাল ধরে নিজের শরীরে বিভিন্ন কাজ করি। প্রথমে কি করেছি, আমার মূলটাকে অনেক গভীরে পাঠিয়েছি, যাতে এই অনেক দূর থেকে জলটাকে সংগ্রহ করতে পারি এবং এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারি এবং বেঁচে থাকতে পারি। এই কৌশলটাকে আমি কিন্তু আয়ত্ত করেছি। তো তোমাদেরকেও কিন্তু পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। ভালো করে পড়াশোনা করো এবং জীবনে প্রতিষ্ঠিত হও। তো চলো, আর কি করেছি, আর করেছি পাতা। আমার যে পাতাগুলো আগে অনেক বড় বড় ছিল এবং এই পাতাগুলো দিয়ে প্রচুর জল বেরিয়ে যেত, তাই কি করলাম, পাতাগুলোকে ধীরে 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 ছোট করলাম এবং এই ছোট করার পরেও দেখছিলাম যে অনেক জল বেরিয়ে যাচ্ছে, তাই আমি এই পাতাগুলোকে কাঁটায় রূপান্তর করলাম।
কাঁটায় রূপান্তর করার পর এটা কিন্তু আর একটা দিকে আমাকে সাহায্য করছিল। কিভাবে? অন্যান্য বিভিন্ন যে প্রাণীগুলো আছে না, খুব বাজে, উদ্ভিদ দেখলেই ওরা খেয়ে নেয়, আমাকেও খেতে আসছিল, কিন্তু যখনই আমার পাতাগুলো কাঁটায় রূপান্তর হয়ে গেল, বেটারা বুঝলো আমাকে খাওয়া অত সহজ নয়, কিন্তু এই উড বেটা ঠিক আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। যাই হোক, তাহলে কী করলাম? মূলের পরিবর্তন করলাম, পাতাগুলোকে কাঁটায় রূপান্তর করলাম, আর আমার যে কাণ্ডগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো, কারণ রসালো এবং সবুজ ও চ্যাপ্টা, এর ফলে এই 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 কাণ্ডের মধ্যে আমি অনেক জল সঞ্চয় করে রাখতে পারি, যাতে আমার কোনো সালোক সংশ্লেষের সময় জলের যেন অপ্রয়োজনীয়, মানে কি বলবো তোমাদেরকে, এই জল যেন আমি পেয়ে যাই, খুব সহজেই পেয়ে যাই, কারণ মরুভূমিতে জল পাওয়া প্রবলেম। এই কারণে আমার কাণ্ডগুলো রসালো এবং চ্যাপ্টা, এখানে প্রচুর জল সঞ্চয় করে রাখতে পারি, যেটা সালোক সংশ্লেষের সময় আমার প্রয়োজন দেয়। এছাড়া এই এই কাণ্ডগুলো আমাকে কিন্তু সালোক সংশ্লেষে সাহায্য করে। কিভাবে? এই সবুজ হওয়ার জন্য এখানে ক্লোরোফিল আছে এবং সূর্যের আলোতে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষে সাহায্য করে। এরপর তোমরা একবার স্যারের থেকে জিজ্ঞাসা করে নাও, তোমাদের স্যার খুব ভালো বোঝান, এবং আমাকে অবশ্যই জানাবে আমি আজকের ক্লাসে তোমাদের কেমন বোঝালাম, এবং কমেন্ট সেকশানে তোমরা জানাবে #ক্যাকটাস্যার। আশা করছি তোমার আমার এই বোঝানোটা ভালো লাগবে। তো চলো, আবার তোমাদের সঙ্গে কিছুকাল পরে দেখা হবে। তো চলো, টাটা। স্যার, আপনি এবার ক্লাস নিন। আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো, এই যে বিষয়টা স্যার বোঝালেন, এবার এটা আমরা লিখবো কী করে, অর্থাৎ আমরা খাতায় সাজাবো কী করে, দেখে নাও। পুরোপুরি নোট সহকারে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা লিখতে পারবে। দেখো, এই অংশটা তোমরা বুঝে গেছো, ক্যাকটাসের অভিযোজন, অ্যাডাপ্টেশন অফ ক্যাকটাস। ফণিমনসা, টেসিরা, মনোসা ইত্যাদি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। ক্যাকটাস অল্প বৃষ্টিপাতযুক্ত শুষ্ক ও বালুকাময় স্থানে জন্মায়, জানি। এই রকম পরিবেশে বসবাস করার জন্য এদের জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলে। ক্যাকটাসের উল্লেখযোগ্য অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হলো, এখন এই অংশটা তোমরা একটু দেখে নেবে, এই অংশটা আমি পড়াবো না, কারণ এই অংশটা বলে দিয়েছি। দেখো, মূল, কাণ্ড, আর কি রয়েছে? পাতা। যে অংশটা আমি পড়াবো সেটা দেখো কিভাবে তোমরা লিখবে। প্রথমত জীবনবিজ্ঞান একটু পয়েন্ট, একটু সাজিয়ে, আর একটু আঁকা। এখানে অবশ্যই চেষ্টা করবে ক্যাকটাস আঁকার। ক্লিয়ার? ক্যাকটাসের অভিযোজনের বৈশিষ্ট্য ও অভিযোজনগত গুরুত্ব। প্রথম, এক, পাতা। আর তার আগে যেটা প্রথমে পড়ালাম, ক্যাকটাস কি জাতীয় উদ্ভিদ এবং কেন এবং কোন পরিবেশে বসবাস করে, এবং তার জন্য তার অভিযোজনগত বৈশিষ্ট্য ও গুরুত্বগুলো হলো। এইভাবে স্টার্টিংটা লেখার পর এখান থেকে স্টার্ট করবে। যেটা প্রথমে পড়ালাম সেটা কিন্তু লিখতে হবে। তারপর এইটা প্রথমে কি দেবে? বৈশিষ্ট্য, আর তারপর রয়েছে অভিযোজনগত গুরুত্ব। ক্লিয়ার? প্রথমে পাতা। দেখো, ফণিমনসা বা তুমি যে কোনো কিছু লিখতে পারো, ক্যাকটাসও লিখতে পারো। তাহলে ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, আমরা জানি। ঠিক এইভাবে সাজিয়ে লিখলাম। এরপর অভিযোজনগত গুরুত্ব, যা পড়েছি তাই। বৃষ্টি বিরল মানে কি? কম বৃষ্টিপাত যুক্ত ও শুষ্ক মরুভূমি প্রধান অঞ্চলে প্রধানত কি করার জন্য? বাষ্পমোচন রোধ করার জন্যই ফণিমনসা গাছের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে। কিচ্ছু নেই যে যেখানে বৃষ্টিপাত হয় না এবং শুষ্ক, সেই সমস্ত অঞ্চলে বেঁচে থাকার জন্য তারা কি করেছে? বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসা গাছের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে। এছাড়া রূপান্তরিত এই কাঁটা ফণিমনসা গাছের আত্মরক্ষার কাজে লাগে। তাহলে আমরা বিষয়টা পড়ব, এই অংশটা ভালো করে দেখবে।
এক, কাঁটায় রূপান্তরিত হয়েছে পাতা, বাষ্পমোচন রোধের জন্য, আর আত্মরক্ষার কাজে লাগে। ব্যাস, বাকি জিনিসপত্র আমরা মনে করে লিখতেই পারবো, এই দুটো জিনিস যদি মনে থাকে। এরপর স্যার কাণ্ড, দেখো প্রথমত কাণ্ড, ফণিমনসা গাছের কাণ্ড কি বলেছিলাম? রসালো, সবুজ আর চ্যাপ্টা। কিসের মতো? পাতার মতো। পাতা নেই কিন্তু কাণ্ডগুলোই পাতার কাজ করছে। এতটুকু ক্লিয়ার হলো। এই রকম কাণ্ডকে কি বলা হয়? পর্ণকাণ্ড। পাতার মতো কাণ্ড কি রয়েছে? পর্ণকাণ্ড। ক্লিয়ার হলো। সালোক সংশ্লেষে সক্ষম বলেছিলাম, পাতা কম, ছোট, কাঁটা, তাই এর কাণ্ডগুলো সালোক সংশ্লেষে সক্ষম এবং জল সঞ্চিত রাখে। কি করে? প্রচুর জল সঞ্চয় করে রাখে। ক্লিয়ার স্যার। নেক্সট স্যার, একদম ইজি লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না স্যার, বুঝতে পারছি এবং পারবো বলে মনে হচ্ছে। দেখো একই জিনিস আবার লিখছি, যে বৃষ্টি বিরল শুষ্ক মরুভূমি প্রধান অঞ্চলে, মানে যেখানে বৃষ্টি হয় না আর মরু শুষ্ক অঞ্চলে, পর্ণকাণ্ডে সঞ্চিত জল কিসের কাজে লাগে? স্যার বলে দিয়েছেন, সালোক সংশ্লেষের কাজে লাগে। ফণিমনসার কাণ্ড চ্যাপ্টা, স্থূল ও রসালো হওয়ায় এখানে প্রচুর পরিমাণে জল সংরক্ষণ করতে পারে। স্যার কাণ্ড রেডি, যে রসালো, চ্যাপ্টা, স্থূল হওয়ার জন্য এখানে প্রচুর জল সংরক্ষণ করে রাখে। এরপর স্যার আরেকটা জিনিস দেখো, কাণ্ডের কোষে মিউসিলেজ থাকায় এই সব গাছের জল ধরে রাখার ক্ষমতা বেশি হয়। তাহলে এই যে জলটা ধরে রাখছে, এটা কার জন্য? মিউসিলেজ। কি? মিউসিলেজ। ক্লিয়ার ব্যাপারটা? এরপর এখানে দেখো, বাষ্পমোচন হার হ্রাস করার জন্য ফণিমনসার কাণ্ডের ত্বক পুরো কিউটিকল যুক্ত। কি যুক্ত? কিউটিকল, যাতে এই ছিদ্র দিয়ে কি হয়? বাষ্পমোচন যেন না হয়, তাই পুরো কিউটিকল যুক্ত হয়। ক্লিয়ার হয়ে গেছে। এরপর কি রয়েছে? 3 নম্বর, মূল। আমাদের মূল বৈশিষ্ট্য কি? ফণিমনসার মূল সুগঠিত এবং মূলের বৃদ্ধির হার খুব বেশি, খুব তাড়াতাড়ি বেড়ে যায়, কারণ অনেক নিচে জল থাকে, তাই এই মূলকে দ্রুত বৃদ্ধি লাভ করতে হয়। আর সুগঠিত। অভিযোজনগত গুরুত্ব দেখো, মরুভূমি প্রধান শুষ্ক অঞ্চলে, এটা বারবার আমরা লিখছি, মাটির অনেক গভীরে থেকে, কি বললাম? মাটির অনেক গভীর থেকে জল শোষণের জন্যই ফণিমনসার মূলগুলি সুগঠিত হয়েছে এবং মূলের বৃদ্ধির হারও খুব বেশি। ক্লিয়ার? অনেক গভীর থেকে জল তোলার জন্য সুগঠিত এবং মূলের বৃদ্ধি ঘটেছে। আর কি? মরুভূমি প্রধান শুষ্ক অঞ্চলে মাটি বা বালির উপরে যে জল জমে থাকে, মানে বৃষ্টির সময় মাটি বা বালির উপরে যে জলটা জমে থাকে, এই জলটাকে শোষণ করার জন্য কি করে? ভূমির উপরের স্তরে প্রধান মূলটি, কি বললাম? প্রধান মূলটি বহু শাখা প্রশাখা যুক্ত হয়, মানে মাটির উপরের দিকেও কিছু শাখা প্রশাখা থাকে, যেগুলো এই মাটির কাছে জলগুলোকে শোষণ করতে পারে। প্রধান মূল তো অনেক গভীরে চলে গেল, কিন্তু বালি বা মাটির কাছেও কিছু শাখা প্রশাখা থাকে, যাতে মাটি বা বালির উপরে বৃষ্টির সময় যে জলটা জমছে সেটাকে কালেক্ট করতে পারে। আশা করছি ক্যাকটাস তোমাদের জল
My dear viewers, your support in the form of subscriptions, likes, comments, and shares is what keeps our channel thriving. You are the heartbeat of this community, and we appreciate every single interaction. Together, we can continue to create amazing content that informs, entertains, and uplifts. So if you haven't already, I encourage you to subscribe, like, comment, and share. And don't forget to hit that notification bell so you never miss an update. Thank you for being a part of our journey. Until next time.